পার্সি জ্যাকসন। হয়তো অনেকে এই মুভি দেখেছেন অথবা বই পড়েছেন। পার্সি জ্যাকসন আসলে কিছু নোভেল সিরিজ ইংলিশ সেটা নিয়ে পরবর্তীতে মুভি করা হয়েছে। ২০০৬ সালে মেবি প্রথম নোবেলটা লেখক প্রকাশ করেন। এরপর ২০১০ সালে ১০ সালে মেবি এটার প্রথম মুভি রিলিজ হয়। আহ, তো এই পার্সি জ্যাকসন হচ্ছে আমার কেনা প্রথম ইংলিশ বই, এই বইটা। তো এই পার্সি জ্যাকসন আসলে বইটা কিনেছিলাম মুভিটা দেখার পর। আমার এসএসসি পরীক্ষার পরপরই তখন হচ্ছে হঠাৎ করে টিভিতে এই মুভিটা দিয়েছিল, মেবি এইচবিও বা কোনোটাতে। তো আমার মনে হলো লাইব্রেরিতে যেয়ে পড়ে এই বইটা দেখে আমার মনে হলো যে আচ্ছা, মুভিটা যে দেখেছি বইটা আমি পড়ে দেখি। কিন্তু তখন আসলে ইংরেজির সাথে আমার এত সহজ সম্পর্ক ছিল না, আমি ইংরেজি বই পড়তে খুব একটা ফ্লেক্সিবল ছিলাম না। তখন প্রচুর বই পড়া হলেও সব বাংলা সাহিত্যের বই পড়া হতো, ইংরেজি সাহিত্যের বইয়ের সাথে আমার পরিচয় ছিল না। তো যেহেতু মুভিটা দেখেছি, ইন্টারেস্টেড ছিলাম যে বইটা পড়ে দেখি। আহ, তো কিনে ফেলি, কিন্তু এই বইটা কেনার পর আমি যখন পড়তে শুরু করি দেখা যায় যে প্রতি লাইনেই অনেক ওয়ার্ডের সাথে আমি অপরিচিত। তখন একটা অভ্যাস ছিল যে যখনই আমি কোনো ওয়ার্ড আমি অর্থ বুঝতে পারতাম না তখন ডিকশনারি বারবার দেখতাম, খুঁজতাম। তো এই বারবার ডিকশনারি দেখে পড়ার যে পদ্ধতিটা, এটার জন্য খুব বোর ফিল করতাম যে আমি তো দেখি কিছুই বুঝতে পারছি না, অনেক ওয়ার্ডের অর্থই আমি জানি না। তো তখন আমার মানে পড়ার প্রতি একটা অনাগ্রহ কাজ করতো। এই বইটা নিয়ে আমি অনেকবার বসেছি, ২-৩ পেজের বেশি আমি কখনোই পড়ে শেষ করতে পারিনি এবং এখন পর্যন্ত এই বইটা আমার পড়ে শেষ হয়নি। যদিও এরপর প্রচুর ইংলিশ বই আমি এখন পড়ে শেষ করেছি। তো ইংরেজির সাথে এই যে আমার মানে এতটা কঠিন একটা সম্পর্ক ছিল, মানে ইংরেজি আমি রীতিমতো ভয় পেতাম ইংরেজি বই পড়তে। তো আমার দেখা গেছে ইউনিভার্সিটি লেভেলে আমি ইন্টারন্যাশনাল প্রচুর বই পড়েছি, ইংরেজিতেই পড়তে হয়েছে। ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমি, তারপরও যেন কোথায় একটা গ্যাপ ছিল, ওই যে বারবার ডিকশনারি দেখে পড়া, এই পদ্ধতিটা আমার ঠিক ছিল না। তো ইংরেজির সাথে কিন্তু আমার এখন খুব সহজ সম্পর্ক, আমি এখন ইংরেজি বই পড়তে বেশি ফ্লেক্সিবল। প্রচুর ইংরেজি বই গত কয়েক বছরে আমি কিনেছি, পড়েছি। তো এই যে সহজ সম্পর্কটা, এটা আমার এখন কিভাবে তৈরি হলো? ২০২০ সালে সার্চ ইংলিশের যে প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ স্যার, তো উনাকে আমি ফেসবুকে খুঁজে পাই, উনার গাইডলাইনগুলো ফলো করি, বিশেষ করে উনার রিডিং সিলেবাস। এটা একটা ম্যাজিক্যাল একটা গাইডলাইন ছিল আমার জন্য। তো যখন রিডিং সিলেবাসটা আমি ফলো করতে শুরু করি, সেখানে হচ্ছে স্যার ক্যাটাগরি ওয়াইজ ধাপে ধাপে সাজিয়েছিলেন। তো সেই ক্যাটাগরিগুলো ফলো করতে করতে স্যারের নিজের ব্লগের ইংলিশ আর্টিকেল, ইন্সপিরেশনাল পোস্ট, তারপরে ইংরেজি সাহিত্যের ছোট গল্প, সবকিছু ইংরেজিতে ওইখানে ক্যাটাগরি ওয়াইজ সাজানো ছিল। তারপর হচ্ছে সেখানে ওই রিডিং সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে যারা পড়েন তাদের যে বইগুলো, পাঠ্য বই, সেগুলো হচ্ছে সেটা অন্তর্ভুক্ত ছিল। তখন যখন এই রিডিং সিলেবাসটা আমি পড়তে শুরু করি, এবং এই সিলেবাসটা ফলো করার প্রথম শর্তই হচ্ছে যে দ্রুত জাস্ট রিডিং পড়ে যেতে হবে, অর্থ এত বোঝার চেষ্টা করার দরকার নেই, কোনো ওয়ার্ড বারবার ওয়ার্ড মিনিং না জানলেও সেটা ডিকশনারি দেখার দরকার নেই, জাস্ট চোখ বুলিয়ে পড়ে যাওয়া। ও আচ্ছা, আমাদের রিডিং সিলেবাসের অন্তর্ভুক্ত যা ভুলেই গিয়েছি আমি, প্রথম প্রথম ধাপই হচ্ছে যে আমাদের যে বোর্ড বইগুলো আছে ইংলিশ ফর টুডে, আমাদের স্কুল লেভেল ক্লাস 1 থেকে যে ইন্টার পর্যন্ত যে বোর্ড বইগুলো আছে, সেইগুলো হচ্ছে 5 বার করে রিডিং পড়া। তো এই যে রিডিং সিলেবাসটা আমি যখন ফলো করি, ইংরেজির সাথে টানা পড়তে পড়তে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। যেহেতু আমি বারবার ওয়ার্ড মিনিং দেখিনি, তাই বোর ফিল করার সুযোগ ছিল না, আমি জাস্ট পড়ে গিয়েছি, চোখ বুলে জাস্ট পড়ে গিয়েছে। তো এইভাবে পড়তে পড়তে একসময় দেখা গিয়েছে আমি অনেক শব্দের অর্থই বুঝতে পারছি, অনেক হচ্ছে সহজেই ইংরেজি যে কোনো পেসেজ পড়ে বুঝতে পারছি। মানে ধরেন একটা গল্প যখন আমরা পড়ি, কিছু ওয়ার্ড তো অবশ্যই আমরা জানি, কিছু ওয়ার্ড অপরিচিত থাকবে, কিন্তু কিছু ওয়ার্ড তো আমি জানি। তো যখন পুরো গল্পটা পড়া হয়ে যায়, তখন ওয়ার্ড মিনিং আমি কিছু না জানলেও সেটা পুরোটা গল্পের একটা সামারি বুঝতে কিন্তু সমস্যা হয় না। তো এভাবে এই পদ্ধতিতে ফলো করতে করতে আমি মানে পড়তে পড়তে দেখা গিয়েছে এখন মনে হয় আমি মানে বাংলা একটা মানে ইংলিশ বইয়ের বাংলা অনুবাদ হয় না, তো সেখানে দেখা যায় আমার বাংলা অনুবাদটা আসলে পড়তে ভালো লাগে না। আমার মনে হয় যে ইংরেজি সাহিত্যের ইংরেজি বইটাই আমি পড়ি, বা ইংরেজি সব এখন ইন্সপিরেশনাল কিছু বই আছে, মোটিভেশনাল কিছু বই আছে। তো এই মোটিভেশনাল বই, ইন্সপিরেশনাল বই, ইংরেজি সাহিত্যের বই, সরাসরি ইংরেজি হচ্ছে বইগুলো আমি পড়ার চেষ্টা করি, কারণ অনুবাদ যখন করা হয়, বাংলা অনুবাদ করা হয়, অনেক অর্থ হয়তো পরিবর্তন হয়ে যায়। কারণ অনেক কিছুর ভাবানুবাদ হয়, মানে পুরোপুরি ভালোভাবে ওইভাবে হয়তো অনুবাদ করা সম্ভব হয় না বাংলা ভাষায়। তো আমার এখন তাই ইংরেজি বইগুলো ইংরেজিতেই পড়তে ভালো লাগে বাংলা অনুবাদ পড়ার থেকে।
তো এইভাবে আসলে ইংরেজির সাথে এখন খুব সহজ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চিন্তা করছি যে এখন যদি আমি পার্সিটেকশনটা পড়ি, আমার জীবনের প্রথম কেনা ইংরেজি বই, যা আমি বহুবার হাতে নিয়ে রেখে দিয়েছি ইংরেজিকে ভয় পেয়ে, আজকে ওই বইটা যখন উল্টে পাল্টে দেখছিলাম আমার কিন্তু খুব সহজ লাগছিল এখন। মানে ভাষাগুলো মনে হচ্ছিল আমি আমি এটা হয়তো পড়ে শেষ করতে 2-3 দিনের বেশি লাগবে না। এখন আমার কাছে খুব সহজ লাগছে। তো আমি চিন্তা করছি যে এই বইটা আবার পড়া শুরু করবো কিনা, পড়ে দেখবো কিনা, যেহেতু মুভি সিরিজটা দেখেছি আমার খুব পছন্দের ছিল। হ্যাঁ, তো বইটা পড়তে আমার আশা করি ভালো লাগবে আর আরো কিছু আমি জানতে পারবো। কারণ দেখা যায় কি যেসব ইংরেজি সাহিত্যের বেশিরভাগ সাহিত্য নিয়েই কিন্তু পরবর্তীতে মুভি করা হয়েছে, কিন্তু আমার কিন্তু মানে মুভি দেখার থেকে সাহিত্যটা পড়তে বেশি ভালো লেগেছে, সরাসরি লেখাটা পড়তে গিয়ে বেশি ভালো লেগেছে। কারণ মুভি করতে গিয়ে, একটা কমার্শিয়াল মুভি করতে গিয়ে গল্পের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন করে ফেলে, হয়তো কিছু বাড়তির অংশ মাখায় বা কিছু কাটছাট করে দেয়। তো অরিজিনাল সাহিত্যের স্বাদ কিন্তু মুভি থেকে পাওয়া কখনোই সম্ভব না। তো আমি চেষ্টা করব যে এই বইটা দেখি আবার পড়তে শুরু করি। কবে শুরু করব সেটাই এখন ভাবার বিষয় আরকি। আহ পড়ে শেষ করে বসে আপনাদেরকে আবার জানাবো। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই জানাতে ভুলবেন না আপনার প্রথম ইংরেজি পড়া বইটা কি ছিল, আপনার ইংরেজি বই পড়তে কেমন লাগে। ধন্যবাদ সবাইকে।